স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH নমস্কার, জবাব চাই বাংলায়। আমি ময়ূক রঞ্জন ঘোষ। একটা ছোট্ট বিরতি নিয়েছিলাম, দুদিন পর আবার ফিরে এলাম। রাস্তায় লং ড্রাইভে বিভিন্ন মানুষের সাথে কথা বলতে বলতে গেছিলাম এবং ফিরেও এলাম, এবং অদ্ভুতভাবে যাদের সাথেই কথা বলছিলাম তারা একটাই কথা বলছিলেন, দাদা এবার বোধহয় পরিত্রাণ সময়ের অপেক্ষা। সবাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে নিয়ে বিরক্ত। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও লং ড্রাইভ বলবো না, কিন্তু এই হেলিকপ্টারের ইন্স্যুরেন্স ফেল ইত্যাদি যা প্রবলেম, এটা প্রশাসনিক ব্যর্থতা। সিএম বা মুখ্যমন্ত্রী হেলিকপ্টার করে যাবেন, তার কোনো লাইসেন্স রিনিউ করা বা ইন্স্যুরেন্স রিনিউ করার এই সমস্ত কিছু করা হবে না। মানে এখন হেলিকপ্টারের যত্নও বোধহয় কেউ নিচ্ছে না, এমন এক জায়গায় প্রশাসনটা চলে গেছে বা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে ফেলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও এটা ফিল করতে পারছেন, বুঝলেন? প্রতি মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় এটা ফিল করতে পারছেন, এটা অনুভব করতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল সরকারে অতিষ্ঠ হয়ে গেছে, বিরক্ত হয়ে গেছে সাধারণ মানুষ। এবং যে কাজটা সাধারণ মানুষ সাধারণত করেন না, মানে শুভেন্দু অধিকারীর গাড়ি আটকে বিক্ষোভ দেখানো বা সিপিএম কোনো নেতার বা কংগ্রেস নেতার নওশাদ সিদ্দিকীর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো, এগুলো চলতে পারে। কিন্তু রাজ্যের প্রশাসনিক প্রধান, মুখ্যমন্ত্রী বা গভর্নর, রাজ্যপাল বা মুখ্যমন্ত্রীর গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখানো, এটা নজিরবিহীন সাধারণত হয়। মানে যেখানে বিক্ষোভ দেখানো হয় সেটা হয়তো অন্য রাজ্যে, কিন্তু নিজের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের রাজ্যে প্রশাসনিক প্রধান যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সিভিক ভলেন্টিয়ার, মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকাল এমএলএ, এমপি, সমস্ত কিছু থাকার পরেও বারাসতের কাজীপাড়ায় মানুষ রাস্তায় নেমে পড়ে। যে ব্রেকিং নিউজ, এ তো ভয়ঙ্কর অবস্থা। বারাসত হাসপাতালের মর্গ থেকে মৃতদেহের চোখ চুরি। হাসপাতাল কর্তৃপক্ষকে যারা মারা গেছেন তার পরিবারের সদস্যরা তারা অভিযোগ জানাতে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ দেখব এই সমস্ত কিছু করে। কোথায় যাবেন তারা? আজ জেনেছেন যে ঠাকুরনগর থেকে যশোর রোড হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ফিরছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বারাসত কাজীপাড়া দিয়ে ফিরছিলেন তখন গোটা এলাকার মানুষজন রাস্তায় নেমে পড়ে যশোর রোডে বিক্ষোভ দেখাতে শুরু করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি আটকে দেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি থামিয়ে বিক্ষোভ দেখানো হয়। আমি ফুল ফ্রেমে, ফুল ন্যাটসে একবার এই যে বিক্ষোভটা যেটা চলছে, সে বিক্ষোভের ছবিটা একবার বাংলার মানুষকে শোনানোর জন্য বলবো, এবং তার সাথে সাথে যে ব্রেকিং নিউজটা, সেই ব্রেকিং নিউজটাও আপনাদের শোনাবো। যদি এই ঘটনা কেউ করে থাকে, টোটাল এনকোয়ারি অর্ডার দিলাম, এবং 2 হচ্ছে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, সিসিটিভি ফুটেজও দেখা হবে, এবং যে পরিবারের এই ঘটনা ঘটেছে তাদেরকে প্রয়োজনীয় ক্ষতিপূরণও দেওয়া হবে। যে মারা গেছে তাকে তো ফিরে পাওয়া যাবে না, কিন্তু যারা এই অপরাধটা করেছে তাদের বিরুদ্ধে যাতে বিচার পান আপনারা, তার জন্য এনকোয়ারি করে শাস্তি দেওয়া হবে। এবং অ্যাক্সিডেন্টটা যেটা রাস্তায় হয়েছে মর্মান্তিক, আমি আপনাদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি। তার মাত্র 35 বছর বয়স, এই এত কম বয়সে তার বাড়িতে কি কেউ আছে কাজ করে দিত? তার বউ কি কাজ করতে পারবে? মা তো আছে, মায়ের কত বছর বয়স?
শুনেছেন বাড়ির অ্যাড্রেসটা লিখে নাও, আর বায়োডাটাটাও মার নিয়ে নাও। ঠিক ম্যাডাম, আমি আমার কোটায় যে চাকরি হয় বছরে দুটো, আমি তার থেকে একটা করে দেবো, কাছাকাছি করে দেবো, যাতে উনি মানে সংসারটা চালাতে পারেন। ঠিক আছে, আমি এটা করে দিচ্ছি। অন্যায়ের বিচার হবে, 2 হচ্ছে ক্ষতিপূরণ হবে, 3 হচ্ছে আমি আমার নিজের চিফ মিনিস্টারের কোটা থেকে আমার বছরে দুটো পাই, আমি সেখান থেকে 1 বছর 10,000 টাকা করে পাবে গ্রুপ ডি, আর 1 বছর বাদে পার্মানেন্ট চাকরি হয়ে যাবে। বাবুন, আমাদের রাজ্যের অবস্থাটা কোথায় নিয়ে গিয়ে ফেলেছে এই তৃণমূল সরকার। একজন রোগী, সে ভর্তি হয়েছিল, সে মারা গেছে হাসপাতালে, তার দেহ মর্গে ছিল, চোখ চুরি হয়ে গেছে, খুবলেও খায়নি কেউ, চোখটা চুরি হয়ে গেছে, দালাল চক্র চোখটাকে চুরি করে নিয়ে চলে গেছে। একটা তুলসীর পাতা বা তুলসীর যে একটা প্রলেপ, সেই প্রলেপ দিয়ে দেওয়া হয়েছিল, এবং সেটা দেখে যারা আত্মীয়, মৃতের আত্মীয়, তারা হইচই শুরু করে। হাসপাতাল কর্তৃপক্ষ যেমনটা করে, দেখছি দেখবো ইত্যাদি, এবং সেরকম দেখছি দেখবো করতে করতে আত্মীয় খবর পায় যে মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন, স্বাস্থ্যমন্ত্রী আসছেন, গোটা এলাকার মানুষজন রাস্তায় নেমে গাড়ি আটকে দেন। মানে আমাকে বলুন যে এটা যদি বাংলার কালচার হয়ে যায় তাহলে তো বিপজ্জনক। মানে আমরা হাসপাতালে চিকিৎসা না পেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি আটকে দিতে হবে, হাসপাতালে চোখ চুরি হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি আটকে দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে যেখানে যাচ্ছেন সেখানে মানুষের ক্ষোভের মুখে পড়া সেটা স্বাভাবিক, কিন্তু এভাবে রাজ্যের প্রশাসনিক প্রধান যেখানে যাবেন সেখানে বিক্ষোভের মুখে পড়বেন এবং তারপর দান খয়রাতি শুরু করবেন, এটা তো কাজের কথা নয়। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকে বলছি, আপনি যদি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে কাজটা ভালো করে করতেন, পুলিশ মন্ত্রী হিসেবে কাজটা ভালো করে করতেন, মমতা বন্দ্যোপাধ্যায় আপনি মুখ্যমন্ত্রী হিসেবে যদি কাজটা ভালো করে করতেন, আজকে এরকম রাস্তায় দাঁড়িয়ে দান খয়রাতি করতে হতো না। গাড়ির মধ্যে বসে আপনি বলছেন চাকরি দেবেন, আপনি বলছেন তদন্ত হবে, আরে এটা তো প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য। আজকে বারাসত হাসপাতালে হয়েছে, আপনাকে কে বলে দিচ্ছে এটা ঝাড়গ্রাম হাসপাতালে হচ্ছে না, বা বারুইপুর হাসপাতালে হচ্ছে না, বা বজবজে হচ্ছে না, নামখানায় হচ্ছে না, পাথর প্রতিমায় হচ্ছে না, বা নন্দীগ্রামে হচ্ছে না? নন্দীগ্রামে তো ভিভিআইপিদের পায়ের অপারেশন পর্যন্ত হয় না। ভিভিআইপিরা নন্দীগ্রামে যদি কোনো ঘটনা ঘটে, অপারেশনের জন্য অর্থোপেডিক যে ধরনের সার্জারি হয় সেই সমস্ত সার্জারির জন্য কলকাতায় আসতে হয়। মানে এটা তো কালচার হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে ভয় পাচ্ছেন যে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন সেখানে মানুষের ক্ষোভ বিক্ষোভের কথা সেটা আর মানুষ অন্য কাউকে বলতে চাইছে না, এক এবং একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র রেসপন্সিবল এই গোটা রাজ্যকে আজ যে পজিশনে নিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার জন্য এক এবং একমাত্র দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতের বন্ধু এবং পরিজনরা কি বলছেন একবার জাস্ট শুনুন, এটা ভয়ঙ্কর। অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমরা ওকে বারাসাত হসপিটালে নিয়ে আসতে রাস্তাতে এমার্জেন্সিতে ঢোকাতে গিয়েই ও এক্সপায়ার করে দেয়। তখন ওর চোখ তাকিয়েছিল, পুরো চোখ দুটো। ওরা আমাদের সেরকম কোনো কিছু বলেনি। এখন আমরা দেহ যখন আমাদের কাছে দিয়ে আমরা যখন নিতে যাবো তখন দেখি আমার ভাইয়ের একটা চোখ নেই। আমার ভাইয়ের চোখটা কোথায়? আমরা শাস্তি চাই। আমার ভাইয়ের 2টো চোখই ছিল, তার মধ্যে একটা চোখ কোথায় গেল আমার ভাইয়ের? এখানে ব্যবসা হচ্ছে, হ্যাঁ এখানে ব্যবসা। সকাল থেকে জানাতে পারতো, সকাল থেকে তো আমাদের কিচ্ছু বলেনি এই সমস্ত। আমাদের একবার বলছে, এখন বলছে ইঁদুরা খেয়েছে। কে বলছে ইঁদুরা খাবে? বরফের মধ্যে ইঁদুর ঢুকবে? কালকে আমরা নিজেরা সন্ধ্যাবেলা এসে বডি বরফ করে গেছি। আমার ভাইয়ের যেরকম চোখ, আমরা সেরকম চোখ চাই, আমরা আর কিছু চাই না। আমার ভাইয়ের যতক্ষণ না চোখ ঠিকঠাক করো ততক্ষণ আমরা বডি নেব না, আর বডির দায়িত্ব ওদের। যেভাবে চোখটা তুলে নেওয়া হয়েছে, তাহলে এত বড় হসপিটাল বারাসাত, ঠিক আছে, এখান থেকে যে এইভাবে ব্যবসা চলছে, সাধারণ একটা গরিব মানুষ বা সারাদিন ধরে যে এইভাবে কাল থেকে এইভাবে বডি আছে, আজকে তো সারাদিন ধরে একবারও তো জানাতে পারতো। কে নিল? এখানে ব্যবসা করছে, তাহলে ব্যবসায়ী হচ্ছে। হ্যাঁ, তাহলে সুপারকে আমরা যখন দেখা করতে গেছে, সুপার নেই, বলছে চেঞ্জ হয়েছে, ঠিক আছে, কারণ নতুন চেঞ্জ হয়েছে, তাহলে সেটা হতে পারে। হ্যাঁ, দায়টা কে নেবে? এখন এই মুহূর্তে কাকে জানাবো আমরা নিজেরাই ভেবে পাচ্ছি না। আমরা ওই জন্য মর্গের সামনে ধর্নায় সবাই বসেছি। আমাদের দাবি পেশেন্টের চোখ যে অবস্থায় ছিল আমরা সেই অবস্থায় দেখতে চাই। আর মেন কথা হচ্ছে ওর ওই অর্গানটা, চোখটা গেল কোথায়, কি করে সম্ভব? ওরা বলছেন যে চোখটা নিয়ে গেছে ইঁদুরে, কিন্তু আমরা আপাতত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে যে চোখটা যদি ইঁদুরেই নিয়ে যায়, ইঁদুর তার আচরণের কোনো চিহ্ন বা
কোনো সিমটমস রেখে যাবে, কিন্তু মনে হচ্ছে যেন ওর চোখটা আলতোভাবেই তুলে নেওয়া হয়েছে, যার জন্য নেক্সট টাইম যাতে না হয় তার প্রতিবাদের জন্য আমরা আজকে লাশ না নিয়ে এখানে ধর্নায় রয়েছে। বডিটা বের করা হলো, তখন আমরা চারজন ছিলাম। তো দুই দাদাকে আমি বললাম যে ওর তখন পুরো চোখে কিছু ছিল না, চোখটা এমনিই ছিল। তো আমি বললাম যে চোখটা মনে হচ্ছে তুলে নেওয়া হয়েছে। তখন বলছে কি বলবো বলো, কালকে আমি যে কালকে চোখটা ছিল, বলছে হ্যাঁ ছিল। আমি চোখটা তো বলে আপনারা প্রতিবাদ করুন, চোখটা কি হলো? তখন বলছে আমরা কি বলবো? না দাদা, বডি এখান থেকে সরানো যাবে না, চোখটা কোথাও ওদের প্রশ্ন করুন। কারণ আমি বলছি যে মানে যারা স্যাররা রয়েছেন তারা নিজেরাই বলাবলি করছেন পাশ দিয়ে যে চোখটা তুলে নেওয়া হয়েছে, তারা নিজেরাই ইশারায় বলাবলি করছে। হ্যাঁ, ব্যবসা অবশ্যই চলছে। কালকে ভর্তি হয়েছে, মারা গেছে, ওর মাকে দু চোখ ধরে দেখেছে আমার দিদিকে, দেখার পরে তারপরে এখানে নিয়ে এসে মর্গেটে 3 ঘন্টা এমার্জেন্সিতে রেখেছে, রাখার পরে মর্গেটে নিয়ে এসছে। আজকে পোস্টমর্টম রিপোর্ট বের করেছে, আমরা দেখছি আর একটা চোখ নেই। কি মনে করছেন আপনারা? চোখটা তুলে নিয়েছে, তুলে নিয়েছে। এই দেখুন, একবার ত্যাগিয়ে সোনার গদি, রাজা মাঠে নেমে যদি হাওয়া খায়। ভাগ্যিস আজকে হেলিকপ্টারটা গন্ডগোল করছিল, ভাগ্যিস আজকে হেলিকপ্টারের ইন্স্যুরেন্স বা অন্যান্য কাগজপত্রের প্রবলেম হয়েছিল। ভাগ্যিস মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টার করে ঠাকুরনগরে নয়, যশোর রোড দিয়ে যেভাবে সাধারণ মানুষ, ম্যাঙ্গো পিপল অফ ইন্ডিয়া, যেভাবে একেবারে খেটে খাওয়া মানুষ যশোর রোড ধরে যায়, যশোর রোডের যে গর্ত, যশোর রোডের যে জ্যাম, দমদম থেকে যে একের পর এক অবৈধ নির্মাণ, এই সমস্ত কিছু যে একেবারে ঠাকুরনগর অবধি শেষ হয়, যেখানে বনগাঁ অবধি শেষ হয়, যেখানে সেখানকার মানুষের কথা ভাগ্যিস আজকে মমতা বন্দ্যোপাধ্যায় শোনার সুযোগ পেলেন বা মানুষ সুযোগ পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বিক্ষোভটা দেখানোর। কিন্তু আমার একটাই পয়েন্ট, আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে যে বিক্ষোভটা দেখানো হলো, সে বিক্ষোভটা দেখানো হলো মর্গ থেকে মৃতদেহের চোখ চুরি যাওয়ার নিয়ে। ভাবুন বাংলার অবস্থা। বারাসত মেডিকেল কলেজে মৃতদেহের অঙ্গ পাচার হচ্ছে বলে অভিযোগ করছেন আত্মীয়রা, কিন্তু প্রশ্ন হলো মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে কি করলেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের তো উচিত ছিল গাড়িটা ঘুরিয়ে বারাসত মেডিকেল কলেজে ঢোকার। মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দান খয়রাতির মতন ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেন ঘটনাটিকে, বললেন আমার কোটার থেকে আমি চাকরি দেব। এটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ? আমি বাংলার মানুষকে জিজ্ঞেস করছি, কালকে কোনো হাসপাতালে আপনার আত্মীয় যে মারা গেছে হাসপাতালে, তার যদি চোখটা এভাবে কেউ চুরি করে নিয়ে চলে যায়, দালাল চক্র, কিংবা যদি ইঁদুরও খেয়ে নিয়ে চলে যায়, এটা তো কাজ হাসপাতাল কর্তৃপক্ষের তদন্ত শুরু করা, স্বাস্থ্য ভবনে নোটিশ পাঠানো, পুলিশকে বলা, স্বাস্থ্য ভবন থেকে চাপ দেওয়া যে আমাদের হাসপাতালে দালাল চক্র চলছে কি করে। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কাজটাই করতে পারছেন না। একটা স্বাস্থ্যমন্ত্রীর এটা কাজ হওয়া উচিত নয়, আমি ক্ষমা চাইছি এভাবে বলার জন্য, কিন্তু একজন স্বাস্থ্যমন্ত্রী বা একজন পুলিশ মন্ত্রী তিনি অত্যন্ত ভয়ে রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চাকরির ঘোষণা করছেন, মানে এটা কি মডেল অফ অ্যাডমিনিস্ট্রেশন? মানে আজকে বারাসতে এটা হয়েছে, আচ্ছা বারাসত থেকে যদি দমদমের সামনে কেউ বিক্ষোভ দেখায়, মমতা বন্দ্যোপাধ্যায় তাকেও চাকরি দেবেন? মমতা বন্দ্যোপাধ্যায় তাকেও বলবেন আমি তদন্ত করছি? আচ্ছা দমদম থেকে যদি ভিআইপি মোড়ে কেউ বিক্ষোভ দেখায়, মমতা বন্দ্যোপাধ্যায় তাকেও চাকরি দেবেন? এত চাকরি কোথায়? আর এত যদি চাকরি আপনি সাটাসাট ফটাফট দিয়ে দিতে পারেন, তাহলে এই ছেলেমেয়েগুলো যারা রাস্তায় বসে আছে, 40,000, 35,000, 46,000 যে ছেলেমেয়েরা যারা চাকরি পাচ্ছে না, এসএলএসটির যারা ছেলেমেয়েরা রয়েছে, এসএসসির যারা ছেলেমেয়েরা রয়েছে, যাদের চাকরিটা গেল, এই পার্থ চট্টোপাধ্যায়দের জন্য, আপনার মমতা বন্দ্যোপাধ্যায় আপনার মন্ত্রিসভার সদস্যদের জন্য যাদের চাকরিটা গেল, তাদের চাকরিটা দিন না। আপনি আসলে কাজটাই পারছেন না। আপনি বলার পর, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বলার পর, বারাসত হাসপাতালের মেডিকেল সুপার বলছে ম্যাডাম যেভাবে বলেছেন আমরা করব। কেন? হু ইজ ম্যাডাম? ম্যাডাম তো নিজেও পাবলিক রিপ্রেজেন্টেটিভ। এই ডাক্তারবাবু তিনি আগে এই তদন্তটা করতে পারতেন না? মানে কালকে যদি আরেকটা এরকম ঘটনা ঘটে, তার মানে পেশেন্ট পার্টির এক এবং একমাত্র এর থেকে মুক্তি পাওয়ার উপায় হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে ধর্ণা দেওয়া। এটা কি স্টাইল অফ গভর্নেন্স হতে পারে কোথাও? এই কালচারটাকে কি করে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস উৎসাহ দিচ্ছে?
প্রথমত মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী বা রাজ্যপাল বা রাষ্ট্রপতির মতন এরকম স্ট্রেচারের এরকম চেয়ার যারা হোল্ড করে আছেন তাদের সামনে এভাবে ধর্ণা বা এভাবে সিকিউরিটি থ্রেট তৈরি করাটাই অপরাধ। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি খুব ভালো করে বুঝতে পারছেন জনরোষ হাতের বাইরে বেড়ে যাচ্ছে এবং ঠিক সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় পকেটে পকেটে আগুন নেভানোর চেষ্টা করছেন। কিন্তু দাবানল একবার লাগলে আগুন কি পকেটে পকেটে নেভানো যায়? মেডিকেল সুপার তিনি কি বলেছেন একবার শুনুন। আমার কাছে যে বাড়ির লোকজন তারা এসেছিলেন, তা আমরা আগেই এটা সম্বন্ধে বলেছি যে এরকম অভিযোগ যদি কেউ করে থাকে যে আমার কাছে লিখিত অভিযোগ জমা দিতে বলেছি। লিখিত অভিযোগ জমা পড়লে আমরা তদন্ত কমিটি করব, সেটা আমরা আগেই জানিয়ে দিয়েছিলাম। তারপরে এই ঘটনাটি ঘটেছে মুখ্যমন্ত্রী কনভয়ের কাছে, তাতে ম্যাডাম যেটা আমাদের নির্দেশ দিয়েছেন আমরা সেই নির্দেশ মেনে আমরা এনকোয়ারি কমিটি আবার করে দিয়ে রিফর্ম করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা করেই দিচ্ছি, এক্ষুনি করে ফেলছি, কালকের মধ্যে আমরা আপাতত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার অধস্তন যারা কর্মচারীরা রয়েছে তারা কাজটা করতে পারছে না। যে মেডিকেল সুপারের এই কাজটা অনেক আগে করা উচিত ছিল, সেই মেডিকেল সুপার এই কাজটা এখন মুখ্যমন্ত্রী বলার পরে করবেন কেন? আসলে এটার পেছনে একটা কারণ থাকতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় না ভয় পেয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন যে খুব বেশি দিন নেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হয়তো গদিটা ছেড়ে দিতে হবে রাজ্যে। কারণ স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ফেল, পুলিশ মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ফেল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ফেল। যারা রয়েছেন এই মুহূর্তে, পাপিয়া অধিকারী অভিনেতা রয়েছেন, সর্বরী মুখার্জি অভিনেতা এবং বিজেপি মুখপাত্র রয়েছেন, আমাদের সাথে আক্তার আলী এই মুহূর্তে যুক্ত হচ্ছেন, রয়েছেন দীপাঞ্জন চক্রবর্তী আমি দেখতে পাচ্ছি, মণিশঙ্কর চ্যাটার্জি এই মুহূর্তে রয়েছেন। আমি আক্তার আলীর কাছে, আক্তার আলী আপনি যদি শুনতে পারেন আপনাকে। হ্যাঁ শুনতে পাচ্ছি। গোটা বাংলা এই মুহূর্তে দেখলো মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বিচার কতটা তাড়াতাড়ি পাওয়া যায় যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘেরাও করা যায়। একজন রোগী, আক্তারদা একজন রোগী, তার মারা যাওয়ার পরে চোখটা জাস্ট খুলে নিয়ে চলে গেছে কোনো দালাল চক্র। বাড়ির লোক হাসপাতালকে বলতে গেছে, হাসপাতাল পাত্তা দেয়নি। বাড়ির লোক, পাড়ার লোক রেগে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ফিরছিলেন, তার গাড়ির সামনে ধর্ণা দিল, সাট এক রেজাল্ট পেয়ে গেল। একদম এডিজি লেভেলের অফিসারদের বললো এক্ষুনি তদন্ত করো, একজনকে চাকরি পর্যন্ত অফার করে দেওয়া হলো। মানে এটা তো আপনি দীর্ঘদিন ধরে বলেছেন যে স্বাস্থ্য ক্ষেত্রে কি ভয়ঙ্কর দুর্নীতি, আজ আপনাকে সাসপেন্ড করে দেওয়া হলো। হ্যাঁ বলবো, বলুন। দেখুন, স্বাস্থ্যমন্ত্রী হিসাবে উনি কিন্তু কমপ্লিটলি ফেলিয়ার। সেই কথাটা যদি উনি মেনে চেয়ার ছেড়ে দেন তাহলে ওনার সম্মানটা থাকবে, নাহলে জনতা খেপে গেছে। এবার ওনাকে চেয়ার থেকে জোর করে নামিয়ে ছুঁড়ে ফেলে দেবে। তখন উনি কোথায় যাবেন, কোথায় পালাবেন, উনি আর পথ খুঁজে পাবেন না। এই ঘটনাটা প্রথম না, আমি একদম বলছি 2022 সালে জানুয়ারি মাসে 5টা ডেড বডি নিয়ে গন্ডগোল হয়েছিল আরজি করে। তদন্তকারী সংস্থা হিউম্যান রাইট কমিশন ডাইরেকশন দিয়েছিল চিফ সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারিকে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি করতে, ডিপার্টমেন্টাল প্রসিডিংস করতে, দুজন ডাক্তারের এগেন্সে। আজ অবধি কিছুই হয়নি। মূল্য কথা কে এই প্রিন্সিপাল সেক্রেটারি নারায়ণ স্বরূপ নিগম যতদিন চেয়ারে বসে থাকবেন এই ধরনের দুর্নীতি হতে থাকবে আন্ডার দ্য লিডারশিপ অফ এমআইসি হেলথ। তার মানে হচ্ছে ওনার আন্ডারে যে আছেন সেও আবার সেরকম অখাদ্য লোক। এবার নেক্সট হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজ থেকে একটা ডেড বডি উত্তরাখণ্ড একদম রেড হ্যান্ডেড ধরা পড়ে। কে তার মধ্যে ইনভলভ ছিল ধরা পড়ে। এটা সেপ্টেম্বর 2024 সালের ঘটনা, আগস্ট মাসে আরজি করে ঘটনা হওয়ার তারপরে বলছি। এবার তার মধ্যে একজন ডাক্তার ইনভলভ, এবার সেটা টিএমসিপির লোক। আজ অবধি কোনো অ্যাকশন হয়নি, কোনো ইনকোয়ারি হয়নি। আমি অর্ডারও আপনাদের শেয়ার করেছি। এখন হচ্ছে জনতাকে এবার নামিয়ে দিতে হবে, নালে উনি সর্বনাশ করে দিয়েছেন। যেটা আক্তার আলী আমাকে একটা কথা বলুন, আক্তার আলী আমাকে একটা কথা বলুন, এই বারাসত মেডিকেল কলেজে চোখ কি করে চুরি হয়ে যেতে পারে? মানে মৃতদেহের আংটি চুরির আমরা খবর করেছি, সোনার দুল চুরি হয়েছে অনেক মৃতদেহের থেকে, সেগুলোও খবর করেছি। গোটা চোখ চুরি করে নিচ্ছে মানে তো কালকে কিডনি চুরি হবে, পরশুদিন হয়তো লাংস থেকে শুরু করে সমস্ত বডি পাচার হয়ে যাবে। স্বাস্থ্যর ক্ষেত্রে আমি বারবার মুখ খুলেছি, আমি অনেকদিন চেঁচিয়েছি, কিন্তু স্বাস্থ্য যারা চেয়ার হোল্ড করে বসে আছে ইনি বলেন আমি চেয়ারকে কেয়ার করি না, কিন্তু উনি তো চেয়ার ছাড়ছেনই না। স্বাস্থ্য দপ্তরে যে প্রিন্সিপাল সেক্রেটারি সে টপ টু বটম দুর্নীতির মধ্যে ইনভলভ, কিন্তু ওনাকে কেন নামানো হচ্ছে না? স্বাস্থ্য ভবন আছে একটা টেক্সটাইল জানেন যেখানে টাকা ছাপানো হয়,
স্বাস্থ্য ভবন তো একটা মানে আড়ত, ওখান থেকে টাকা আসছে, দুর্নীতির টাকা আসছে, কোটি কোটি টাকা আসছে। তো উনি চেয়ার ছাড়বেন না, প্রিন্সিপাল সেক্রেটারিকেও সরাবেন না। ওরা সুপ্রিম কোর্টে গেল জুনিয়র ডাক্তাররা অভয়ার যে নারকীয় ঘটনা হওয়ার পরে, কিন্তু উনি কিছুটাই সরাবেন না। ওনার নিজের লাশ শরম নেই, বেহায়া, উনি শেমলেস। আমি বলতে একেবারে বোঝা যাচ্ছে যে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে টোটাল ফেলিয়ার। মণিশঙ্কর দা এই মুহূর্তে রয়েছেন। মণিশঙ্কর দা, এটা আপনারা যদি এনকারেজ করেন এটা কিন্তু খুব খারাপ। মানে এই কালচারটা কিন্তু বাংলায় শুরু হওয়াটা খুব খারাপ। মানে আপনার পাড়ার লোক যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে 4টে বিক্ষোভ দেখায়, আপনার বাড়িতে জল চলে আসবে, আপনার বাড়িতে কল চলে আসবে, এই কালচারটা তো হতে পারে না। আজকে বারাসতে যেটা হলো এটা তো অনেক আগে হওয়ার কথা ছিল, এটা তো হলো না শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ারে। না, আমি বলছি যে আমার মনে হয় না যে মমতা ব্যানার্জি কারো চোখ তুলে নিতে বলেছেন বা যারা করছেন তাদের নিজস্ব রুচি সেটা নয়। ভয় পাচ্ছেন মণিশঙ্কর দা, আপনি তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দীর্ঘদিন ধরে দেখছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কি স্লাইট ভয় হচ্ছে যে না বাবা চাকরিটা দিয়ে দিই, না বাবা এই এলাকায় মানুষ খুব ক্ষেপে আছে, আমার হয়তো বারাসতের ভোটটাই পুরো চলে যেতে পারে। মানে পকেটে পকেটে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন। উনি চাকরি অফার করলেন কেন? আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি না, পলিটিক্সে থাকার জন্য যে কোনো পলিটিক্যাল পার্টি তারা স্ট্র্যাটেজি ফ্রেম করে, কোনটা ভালো হতে পারে কোনটা খারাপ হতে পারে, কিন্তু আপনি কি এটাকে এনকারেজ করছেন? না, আগে আমাকে একটা জিনিস বলতে দিন। যে ভদ্রলোককে আপনি ধরেছিলেন, যিনি এতক্ষণ কথা বলছিল, তিনি মানুষ না অমানুষ সেটা সম্পর্কে আমার অনেক প্রশ্ন আছে। যিনি একজন মুখ্যমন্ত্রীকে বেহায়া বলেন, হ্যাঁ, তার কি রাইট আছে, তার রুচিবোধ, তিনি যে কি কোথাকার তিনি মেথর না চাকর না সুইপার, এটা নিয়ে আমার অনেক জানার আগ্রহ আছে। উনি কি সুইপারের কাজ না, সেটা আমরা কেউ এনকারেজ করছি না। দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীকে কেউ ব্যক্তিগত আক্রমণ করলে সেটার আমিও বিরোধিতা করছি, এবং এইটা একেবারে বক্তাদের মতামত নিজস্ব, আমি থামিয়ে দিয়েছি তাকে। কিন্তু আপনি পয়েন্টে বলুন। উনি বেহায়া বললেন মুখ্যমন্ত্রীকে, আপনি একবার বললেন যে এটা ঠিক বলা হয়নি। না, একদমই এখনই বলছি তো, এটা ঠিক বলা হয়নি। শুধু তাই নয়, কোনো মুখ্যমন্ত্রীকে বা প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করাটাই অনুচিত। যিনি বলেছেন তাকে সেই কথা উইথড্র করার জন্য আমি বলছি। কিন্তু এবার আমাকে বলুন, অপদার্থ মুখ্যমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী হলে সেক্ষেত্রে কি করতে হবে? না, মানুষ তো দেখুন, মানুষ তো সবকিছুই দেখছে। আমি চাকরি বলুন, শিক্ষা বলুন, সব জায়গাতে প্রাইমা ফেসি দুর্নীতি তো কিছুটা এস্টাবলিশ হয়ে গেছে, এটা তো ঘটনা। এই সরকার এবং প্রতিটি সরকারে, কেন্দ্রীয় সরকারের মাথায় তো মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তার মাথায় তো মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে। আজকে ময়ূক তোমার যদি বাথরুমের কলটা যদি খারাপ হয়ে যায়, তাহলে তার দায়িত্বটা কি বলবে? তোমার চ্যানেলের যিনি মাথা আছেন তাকে সরিয়ে দিতে হবে। আমার বাথরুমের কল যদি খারাপ হয়ে যায়, আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির সামনে ধর্ণা দেব না। এই কালচারটা আপনারা খুব বাজে করছেন। আজকে বারাসতে আপনাদের দম হয়নি, এই যে বারাসত কাজীপাড়াতে যারা বিক্ষোভ দেখালো, তারা বিক্ষোভটা দেখিয়ে এই লাইসেন্সটা গোটা বাংলার মানুষকে মণিশঙ্কর দা দিয়ে দিল যে দিদির গাড়ির সামনে বিক্ষোভ দেখাবে। দিদি এখন মারাত্মক ভয় আছে। দিদির গাড়ির সামনে বিক্ষোভ দেখাবে, 5 জন লোক বলবে যে গোটা বাংলা জুড়ে আগুন জ্বালিয়ে দেবো, আর দেখবে চাকরি পেয়ে গেছো। আমি বলছি, যেভাবে আপনাদের চ্যানেলে একজন এসে মমতা ব্যানার্জিকে এরকম কথা বলে আপনারা যেরকম এনকারেজ হন, সেরকমও বিজেপির কিছু লোক আছে বিক্ষোভ দেখিয়ে লোককে এনকারেজ করা। আমি বলছি এটা কথা নয়। যারা এগুলো ঘটনাগুলো করছে তারা চাকরি করেন, তারা নিশ্চয়ই চাকরি যখন করেছেন তখন তারা নিয়ম নীতিটা পালন করবেন বলেই করেছেন। তারা যখন এই কাজগুলো করেন, কিন্তু মণিশঙ্কর দা আমি ডিবেটটা ওপেন করে দিচ্ছি যারা রয়েছে তাদের সাথে কথা বলার জন্য। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের ক্যালকুলেশন বলছে, দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখছি আমরা, মমতা বন্দ্যোপাধ্যায় না ভয় পেয়েছেন মনে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় অহেতুক অন্য ন্যারেটিভে কথা বলার চেষ্টা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কি করলেন? মমতা বন্দ্যোপাধ্যায় বাঙাল ভাষায় কথা বলতে শুরু করলেন, বাংলাদেশি ভাষায় কথা বলতে শুরু করলেন। আরে বলুন না, আমার দাদুরও একখান দেশ ছিল, এটা তো আমি বারবার বলি। আমার ঠাকুরমা ঠাকুরদা তারা বাঙাল ভাষাতেই কথা বলতো। ঢাকাইয়া বাঙাল আছে, খুলনার বাঙাল আছে, চাটগাইয়া আছে, সিলেটি আছে, অনেক ভাষা, উপজেলাগুলোর বিভিন্ন ভাষা। তাতে আপনি কি বার্তা দিতে চাইলেন? আপনি বলতে চাইলেন যে আপনি পূর্ববঙ্গীয়দের পাশে আছেন? থাকুন না,
কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বললেন সেটা খুব মারাত্মক একটা কথা। কেন বললেন? মমতা বন্দ্যোপাধ্যায় কি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের বার্তা দিচ্ছেন যে তোমাদের লাইসেন্সটা হচ্ছে তোমরা বাঙাল ভাষায় কথা বলবে, বাঙাল ভাষায় কথা বললে তোমাকে কেউ কিছু করতে পারবে না, এরকম কি কিছু লাইসেন্স মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন? সেটাও তো ভুল। শুনুন। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কোথায়? না তো শান্তিনিকেতনে। জানেই না, জানতাসেই না। আমি একটু বাংলাদেশি ভাষায় কথা বলি, আমায় একটু অ্যারেস্ট করুক। ক্ষমতা থাকলে বলুন ফার্স্ট আমায় অ্যারেস্ট করতে। আমি কইতে পারি, আমি বলতেও পারি, আমি বুঝতেও পারি, আমি সব ভাষায় কথা বলতে ভালোবাসি। এ নিয়ে ওরা অনেক সময় আমার ব্যঙ্গ করে, আমার বইয়েই গেছি। যেভাবে রাজনীতিটা এগোচ্ছে, ভাগ্যিস ভানু বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বেঁচে নেই। মাসিমা মালপোয়া খামু এটা বলার জন্য ভানু বন্দ্যোপাধ্যায়কে কোনোদিন গ্রেপ্তার হতে হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন যে এতে কিছু পূর্ববঙ্গের মানুষ তারা এফেক্টেড হবে। আরে পূর্ববঙ্গের মানুষ সবচেয়ে ইরিটেটেড, তাদের বাপ ঠাকুরদাদের কেন ওপার বাংলা থেকে চলে আসতে হচ্ছিল। আর এই যে বাংলাদেশি ভাষার কথা বলছেন না, দেখুন সবাই ময়ূক রঞ্জন ঘোষ বা পূর্ববঙ্গর মানুষজনের যারা আত্মীয় স্বজন তারা হয় না, অনেকে জসিমউদ্দিন রহমানিও হয়। আমি জসিমউদ্দিন রহমানি, আনসারুল্লাহ বাংলার যিনি প্রধান, মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বাংলাদেশি ভাষাতেই বাংলাদেশে ওপেন বলেছিলেন যে আপনি লাথি মাইরা ভারতকে চইলা আসুন, আমাদের সাথে গ্রেটার বাংলাদেশ বানাবো, এই ভাষায় কথা বলেছিলেন। এরাও তো সন্ত্রাসবাদী, এরাও বাংলা ভাষায় কথা বলছে, এদেরকে তো আটকাতে হবেই মাননীয় মুখ্যমন্ত্রী। আপনি পুলিশ মন্ত্রী হিসেবে না আটকাতে পারলে অন্য কেউ পুলিশ মন্ত্রী হিসেবে আটকাবে, কিন্তু রাজ্যের পুলিশ মন্ত্রীকেই এই দায়িত্বটা নিতে হবে। কিন্তু শুনুন। আমরা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে বলবো, আপনি বাংলাকে মোদির রাজত্বের থেকে মুক্ত করে স্বাধীনতা ঘোষণা করুন। আমরা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে বলবো, আপনি বাংলাকে মোদির রাজত্বের থেকে মুক্ত করে স্বাধীনতা ঘোষণা করুন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বুঝতে পারছেন যে এই জসিমউদ্দিন রহমানিদের দাপাদাপি আরও বাড়বে, আরও বেশি করে যারা পূর্ববঙ্গ থেকে এসেছেন তাদের ভোট কনসলিডেট হবে, তারা আরও বিরক্ত হবে। বারাসত শুধু আজকে বিক্ষোভ দেখিয়েছে, গোটা যে বনগাঁ অব্দি লাইন, বারাসত, গুমা, হাবড়া, অশোকনগর, ওদিকে স্বরূপনগর, বনগাঁ, গোটা যে লাইনটা রয়েছে প্রত্যেকের একটা করে ক্ষতচিহ্ন রয়েছে। ওই পিঠে কাটা দাগের যে দাগ, কাটা তারের যে দাগ, সেই দাগটা আসলে একটা করে গল্প বলে। মমতা বন্দ্যোপাধ্যায় কমব্যাট করতে পারছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে বাংলাদেশের চোখের সামনে দেখতে পাচ্ছি জসিমউদ্দিন রহমানিরা এভাবে বলছে, আমি কমব্যাটটা কী করে করবো। ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আসলে নিজে। 10 বার একটা ভাষণের মধ্যে, আজকে বাচিক শিল্পী, অভিনেতা, যাত্রা শিল্পী অনেকে রয়েছেন আমাদের সাথে, পারফর্মার যারা, তাদের বক্তব্য নেব। 10 বার একটা স্পিচে, একটা ভাষণের মধ্যে, একটা পারফরমেন্সের মধ্যে ভয় পেও না, ভয় পেও না, ভয় পেও না, ভয় ভয় ভয়, কিওয়ার্ডগুলো মাথা হচ্ছে ভয়। আসলে কি মমতা বন্দ্যোপাধ্যায় সাবকনশিয়াস মাইন্ডে, অবচেতন মনে নিজে ভয় পাচ্ছেন বলে বারবার ভয় 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 শব্দটা বলছেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বোধহয় এবারের নির্বাচনে হবেন, এবং সে কারণেই বলছেন যে আমি যদি ক্ষতিগ্রস্ত হই গোটা ভারত হিলিয়ে দেব। শুনুন। ভয় পাবেন না, ভয় পাবেন না, আমি ভয় করব না, ভয় করব না, ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না। আমি বলছি আপনারা ভয় পাবেন না। এই মাটি আপনাদের রক্তচক্ষুকে ভয় পায় না। বাংলার মানুষ ভয় পায় না, মাথা নত করে না। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা ভয় পাবেন না, যে কথা আমি বারবার বলতে এসেছি। কি মাথায় গেল কথাগুলো? তাহলে আমায় কথা দিন, ভয় পাবেন না, ভয় পাবেন না তো, ভয় পাবেন না তো। আপনারা ভয় পাবেন না, যে কথা আমি বারবার বলতে এসেছি। এবং আমি একদম সরাসরি চলে যাব দুজন অভিনেত্রী, দুজন রাষ্ট্রবাদী এবং দুজন পারফর্মিং আর্টিস্টের কাছে, যারা মানে একেবারে কম বয়সী ছেলেমেয়েদেরকে না ট্রেন করেছেন। তারা নিজেরা প্রতি মুহূর্তে পারফরমেন্স, মানুষের বিহেভিয়ার,
যাত্রা থেকে নাটক বিভিন্ন কিছুর সাথে তারা যুক্ত এবং তারা জানেন যে হঠাৎ করে চুপ করে যাওয়ার অভিনয় কিভাবে করতে হয় বা অবচেতন মনে হয়তো প্রচণ্ড পারিবারিক সমস্যা কিন্তু তার মধ্যেও পারফরমেন্সটা কী করে দিয়ে যেতে হয় এবং তার মধ্যেও হয়তো অস্ফুটে কোনো একটা কথা বেরিয়ে গেল যেটাকে ফ্রয়েডিয়ান স্লিপ বলে। পাপিয়া অধিকারী এবং সর্বরিদি দুজনে রয়েছেন। আমি সর্বরিদি আপনাকে দিয়ে শুরু করছি, আপনি বিজেপি মুখপাত্র হিসেবেও আজকে এসেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি ভয় পাচ্ছেন? কেন এটা বারবার করছেন সব কিছুতে? মানে বারাসতে একটা ঘটনা ঘটেছে, ঠিক আছে, এনকোয়ারি হাইয়েস্ট লেভেলের হোক, চাকরি দিয়ে দিলেন, বললেন যে না আমি দেখে নিচ্ছি, এখানে তদন্ত করে দিচ্ছি। পকেটে পকেটে আগুন নেভানোর দায়িত্ব যেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হয়েছে। সর্বরিদি না, আসলে দেখুন বিষয়টা হচ্ছে যে সবথেকে বেশি যে মানুষটা বুঝতে পারছে পায়ের তলার মাটিটা একদম হালকা হয়ে গেছে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি খুব ভালো করে জানেন বারাসাতে এই যে আজকে যে পরিবারটা বলছে আমার ভাইয়ের চোখটা গেল কোথায়। আমরা যদি খেয়াল করি তাহলে 2024-এর 9ই আগস্ট যে মেয়েটাকে প্রাতিষ্ঠানিকভাবে খুন করা হয়েছিল, যে ডাক্তার মেয়েটিকে, সে কিন্তু এইরকম অনেক কিছু জেনে গেছিল বলেই, যার পরপর সেই ঘটনাটাকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখবেন কিভাবে বডি পার্টস চুরি হওয়া, মর্গের মধ্যে থেকে কিভাবে নানান রকমভাবে ছবি তোলা, মর্গের ভেতর থেকে বডি পার্টস সরে যাওয়া, বিভিন্ন ধরনের যে স্বাস্থ্য কেলেঙ্কারি, যেটা একটু আগে আক্তারদা বললেন যে স্বাস্থ্য কেলেঙ্কারি মানে এই বিভিন্ন সরকারি হাসপাতালগুলো থেকে যে ধরনের স্ক্যাম হতে পারত, গোটা পৃথিবী তাকিয়ে দেখবে যে গোটা পৃথিবীতে বিরল এই ধরনের স্ক্যাম। এইটা সবথেকে বেশি যে জানেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যার ফলে ভয় ওনাকে তাড়া করছে, ভয় তাড়া করছে, উনি ঘুমোতে পারছেন না, এত ভয় ওনার। যার জন্যে দেখুন আমরা আজকে দেখছি উনি নানান রকমের বলেছেন, কখনো বলেছেন হিলিয়ে দেব, কখনো বলেছেন আমি ভ্রমণ করব। আসলে বিষয়টা হচ্ছে উনি তো বুঝতে পারছেন যে 26-এ ওই অসুখ একটা হয় না, যেটাকে আমরা বলি যে লিভারে যখন কোনো প্রবলেম হয়, প্রচুর খাবার বলুন, নেশার বস্তু বলুন, তখন একটা রোগ হয় সিরোসিস অফ লিভার। মমতা বন্দ্যোপাধ্যায় জানে তৃণমূলের এই যে ভয়ঙ্কর শক্তি, ভয়ঙ্কর লিভার ট্রান্সপ্লান্টেশন হয় ঘরোয়া, এবং এই আপনি কথাই বলবেন না, আপনি কথাই বলবেন না, কারণ আপনি একটু আগে বলেছেন, আপনি শুনুন, আপনি একটু আগে বলেছেন বাথরুমের কল খারাপ হলে কি মালিককে খবর দেবে? বাথরুমের কল খারাপ আর চোখ তুলে নেওয়া দুটো কি এক? আমি জিজ্ঞেস করছি, একটা বডি থেকে চোখ তুলে নেওয়া আর কল খারাপ হওয়া দুটোকে কি এক মনে করেছেন? কি মনে করেছেন আপনারা? আপনারা এইভাবে হাসপাতালে বডি পার্ট চুরি করবেন আর পেশেন্ট পার্টি যখন কথা বলবে, আপনি একটু আগে ময়ূককে বললেন যে আপনার এখানে যদি কল খারাপ হয় তাহলে কি আপনারা গিয়ে ধর্ণা দেবেন? কল খারাপ হয়ে যাওয়া আর একটা দেহ থেকে চোখ উপড়ে নেওয়া, আপনি স্বীকার করুন, স্বীকার করুন যে প্রতিটা স্বাস্থ্য কেন্দ্র, প্রতিটা হাসপাতাল আপনারা রীতিমতন যত রকমের দুর্নীতি হয় সেই দুর্নীতির আতুরঘর বানিয়েছেন। আপনি এনআরএস বলুন, আমি দুজনকেই থামাচ্ছি, একদম একদম সর্বরিদি মণিশঙ্করদা দুজনকেই থামাচ্ছি। আমি পাপিয়াদি এবং বাকিদের কাছে যাওয়ার আগে আমার খুব হাসি পাচ্ছে, মণিশঙ্করদা একটা সময় এই সমস্ত কথাবার্তা, এই যে লিভার সিরোসিস ইত্যাদি নিয়ে মানে কোনো রিয়াক্টই করতেন না। কি অদ্ভুত, মানে এখন যারা শাসকের হয়ে ব্যাটিংটা করে চ্যানেলে চ্যানেলে, তাদের কি অদ্ভুত অবস্থা, তারা এখন এটাও ভেবে ফেলছে লিভার ট্রান্সপ্লান্টও হয়, মানে সরকারকে ট্রান্সপ্লান্ট করেও বাঁচানো যায়। প্রশ্ন তিনটেই এই মুহূর্তে, এবং সেই প্রশ্নগুলো একবার দেখে নেবো এই মুহূর্তে প্রশ্নগুলো, তিনটে ময়ূকের প্রশ্ন, এবং তারপর পাপিয়াদি এবং দীপাঞ্জনদার কাছে যাব। রয়েছেন কাশেম আলীও, হেরে যাওয়ার আজ পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে হেরে যাওয়ার আজ পাচ্ছেন। প্রথমে দুটো প্রশ্ন নিই, আমি তিনটে প্রশ্ন নেব না, আমি পিসিআরকে বলবো দুটো প্রশ্ন প্রথমে নেব এবং তারপর শেষ প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন এই মুহূর্তে। হেরে যাওয়ার ভয় পাচ্ছেন মমতা এবং 26-এ হারলে দিল্লিতে প্রত্যাবর্তন মমতার। বড় প্রশ্ন এই মুহূর্তে, কেন বলছি 26-এ হারলে দিল্লিতে প্রত্যাবর্তনের কি কোনো একটা ডোর ওপেন করে নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? কেন বলছি? উন্মাদ হয়ে গেছি, অবান্তর কথা বলছি না। মমতা বন্দ্যোপাধ্যায় আজ যে কথাগুলো বলেছেন, এবার এর পরবর্তী অংশে পাপিয়া অধিকারী, দীপাঞ্জন চক্রবর্তী এবং আক্তার আলী
ঠান্ডা মাথায় এই অ্যানালিসিসের জন্য আমরা তাদেরকে নিয়ে এসেছি। মমতা বন্দ্যোপাধ্যায় না আজকে একটা বাইট অজান্তে দিয়ে ফেলেছেন, অজান্তে। এটাও হয়তো অবচেতন মনে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ল্যানিংয়ে আছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ করে ফেলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় নর্মালি বলেন আমার ক্ষতি হলে ভারত হিলিয়ে দেবো ইত্যাদি ইত্যাদি, ফেয়ার এনাফ। কিন্তু তারপর মমতা বন্দ্যোপাধ্যায় একটা ভয়ঙ্কর কথা বললেন, ভারত ভ্রমণে বেরোবো, একটু ভারত চষে ফেলতে বেরোবো। মমতা বন্দ্যোপাধ্যায় এক ধারণাই করে ফেলেছেন যে এবার নির্বাচনে সবচেয়ে বেশি ক্ষতি মমতা বন্দ্যোপাধ্যায়ের হচ্ছে। দুই, মমতা বন্দ্যোপাধ্যায় ধারণা করে ফেলেছেন যে আমি তো বিরোধী নেত্রী হিসেবে সবচেয়ে সাকসেসফুল, আমি যদি হেরে যাই তখন তো আমার হারানোর আর কিছু থাকবে না, আমি আবার বিরোধী নেত্রী হিসেবেই আগে রাজ্যে ছিলাম, এবার দেশে যাব। কারণ রাহুল গান্ধীকে আর লঞ্চ করা যাচ্ছে না, মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় বুঝতে পেরেছেন। এবার বোধহয় ব্যাটনটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ধরার চেষ্টা করছেন। এবং তিন, গোটা দেশের বিভিন্ন রাজ্যে রাজ্যে ঘুরে রাহুল গান্ধীকে দিয়ে হলো না, প্রিয়াঙ্কা গান্ধীকে দিয়ে হলো না, অভিষেক ব্যানার্জিকে দিয়ে হলো না, মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় পরবর্তী বিরোধীদের মুখ হওয়ার জন্য নিজেকে নিজে তৈরি করছেন। কেন বলছি? খুব ঠান্ডা মাথায় মমতা বন্দ্যোপাধ্যায় এই বাইকটা শুনবেন, খুব ঠান্ডা মাথায়। চ্যানেলের অডিও একটু দরকার হলে আপ করে দিন, শুনুন। আমায় বাংলায় আঘাত করলে, কারণ মানুষকে আঘাত করলে আমি মনে করি আমাকে আঘাত করছে, আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেবো, এটা মাথায় রেখো। ইলেকশনের পরে আমি একটু দেশটা চষে বেড়াবো। ইলেকশনের পরে, ভালো করে বুঝুন, ইলেকশনের পরে দেশটা একটু চষে বেড়াবো। পাপিয়া অধিকারী, কেন? ইলেকশনের পরে তো চতুর্থবার ক্ষমতায় আসলে কোনো মুখ্যমন্ত্রী প্রথম যে কাজটা করেন, আমার এই এই এজেন্ডা। মমতা বন্দ্যোপাধ্যায় গোটা দেশ চষে বেড়াতে যাবেন কেন? ইলেকশনের পরে কি তার মানে হেরে যাবেন? আচ্ছা, মানে আজকে হাসবো না বলবো বুঝতে পারছি না। মানে আমাদের মুখ্যমন্ত্রী, তাই তো উন্মাদও বলতে পারবো না, কিছুই বলতে পারবো না। মানে উনি কেন এরকম বলছেন? উনি বলেছেন আমি ভয় করব না ভাই, করব না। সেই তো দুবেলা চুরি ডাকাতি দুর্নীতি করার আগে মরবো না ভাই, মরবো না। আরও কত কি দেখতে হবে আমাদের। আচ্ছা, আপনার যে কাণ্ডটি যখন আপনাকে ঘিরে ধরলো, আপনি কেন বারাসাত মেডিকেল কলেজে গেলেন না? আপনার নাকি চোখ দিয়ে জল পড়ে সবসময়। 8 লক্ষ পেনশনভোগী এবং চাকুরিদের ওই ডিএ যারা পায় তাদেরকে তো দিলেন না, চোখ দিয়ে জল পড়লো না। এই যে আপনার বিএলও নিয়ে এরকম এত বলছেন, সেই বিএলও এখন মারা যাচ্ছে, কই তাদের পোস্টমর্টম রিপোর্ট বা তাদের মেডিকেল সার্টিফিকেট তো দিলেন না, কারণ দিতে হবে না। তাদের পরিবারকে আপনারা বঞ্চিত করলেন, চোখ দিয়ে তো জল পড়লো না। এই সারদা, রোজ ভ্যালি, অন্যান্য চিট ফান্ডের যারা সর্বস্ব খুইয়ে তাদেরও প্রাণ বেরিয়ে গেছে, কই তাদের জন্য তো এক ফোঁটা চোখ দিয়ে জল পড়লো না। আপনি চোখের জল ফেলতে চাইছিলেন, কিন্তু তার সঙ্গে আপনি চাকরি দিচ্ছেন। তা চাকরি যদি আপনার পকেটে পকেটে থাকে, তাহলে এতগুলো লোক বাইরে কেন বসে আছে? আপনাদের চোখ দিয়ে জল পড়ছে না? আপনি ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী, আপনি ভয় পেয়েছেন, এবং তাই জন্যে বলছেন এইবারে ইলেকশনের পর আপনি তো হেরে যাবেনই, আপনি নাকি বেরোবেন। কিন্তু আপনি অপ্রাসঙ্গিক হয়ে পড়েছেন। আপনাকে আগে বুঝতে হবে। আপনি ভাবছেন প্রিয়াঙ্কা অপ্রাসঙ্গিক, রাহুল অপ্রাসঙ্গিক, সে অপ্রাসঙ্গিক, কিন্তু আপনি সব থেকে বেশি অপ্রাসঙ্গিক। কারণ আপনার চারপাশে, চারধারে দুর্নীতির খাঁচায় আপনি বন্দী হয়ে রয়েছেন। সুতরাং আপনার যদি চোখ দিয়ে জল পড়তো বিএলওদের জন্য, তাহলে বিএলওদের জন্য আপনি ডেটা এন্ট্রি অপারেটর কেন নিযুক্ত করেননি? ঠিক, বিহার করেছিল, আপনি কেন করলেন? আপনার চোখ দিয়ে জল পড়ছে। এগুলো না, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা কমিশনের আন্ডারে পুরোটা চলছে, করতে পারে মমতা ব্যানার্জি সেটা? অবশ্যই করতে পারে, অবশ্যই করতে পারে। কোথায় আছে? কোন আইনে করতে পারে? সর্বরিদি কোন আইনে করতে পারে? আরে ভাই শুনুন, আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে যেতে চাইছেন, কারণ উনি জানেন যে 2026 ভোটের পর পশ্চিমবঙ্গে উনি থাকতে পারবেন না। ভারতের কোথায় গিয়ে লুকোবেন সেই জায়গাটা খুঁজছেন। এক, দুই হচ্ছে যে পাপ করলেন, মন্দিরে মন্দিরে ঘুরে তীর্থ করা ছাড়া
কোনো রাস্তা নেই না। আচ্ছা আচ্ছা আমি দীপাঞ্জন চক্রবর্তী অনেকক্ষণ বসে রয়েছেন, আমি দীপাঞ্জন চক্রবর্তীর কাছে যাব, কিন্তু দীপাঞ্জন চক্রবর্তীর কাছে যাওয়ার আগে, আক্তার আলীর কাছে যাওয়ার আগে, একদম আক্তার আলী এবং মাফ করবেন কাসেম আলী এবং দীপাঞ্জন চক্রবর্তীর কাছে যাওয়ার আগে আমি আরেকবার দীপাঞ্জন দা আপনার সুবিধার্থে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে কথাগুলো বললেন, কেন বললেন, একবার শোনাতে চাই। আমায় বাংলায় আঘাত করলে, কারণ মানুষকে আঘাত করলে আমি মনে করি আমাকে আঘাত করছে, আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেবো, এটা মাথায় রেখো। ইলেকশনের পরে আমিও একটু দেশটা চষে বেড়াবো। জানেন তো, সুস্থ বাঘের থেকেও আহত বাঘ আরও ভয়ঙ্কর। আঘাত করবার চেষ্টা করবেন না, আঘাত করলে কিন্তু প্রত্যাঘাত করব। আমার বাংলা ভালো থাকলে দেশটা ভালো থাকবে, আর বাংলাকে আঘাত করো না, তাহলে কিন্তু প্রত্যাঘাত দেখবে, যা পেয়েছিলে তার থেকে জিরোতে নামিয়ে নিয়ে আসবো, যতই টাকা খরচ করো। দীপাঞ্জন চক্রবর্তী, আমি তারপরে সর্বদি আপনার কাছেও আসছি। দীপাঞ্জন চক্রবর্তী কি বলবেন এটাকে? তোমাদের এতক্ষণ ওই ভয়টা নিয়ে কথা হচ্ছিল, দেখো হিটলারের একটা সাইকোলজি বেরিয়েছিল, সাইকো অ্যানালিসিস, এক্সট্রিম অ্যান্টি সোশ্যাল নার্সিসিস্টিক মেন্টাল ডিসঅর্ডারে হিটলার ভুগত। এক্স্যাক্টলি আমি এইখানে এই জায়গাতে ওই মহিলার ক্ষেত্রেও তাই দেখি। ওনার কবিতা, ওনার ছবি আঁকা, প্রত্যেক কটা জিনিস কিন্তু হিটলারকে উনি ফলো করে, মানে সেম স্কুলের স্টুডেন্ট। এবং তার মধ্যে যেটা জড়িয়ে গেছে, এই যে ভয়ের কথা হচ্ছে, সেটা হচ্ছে জসিমউদ্দিন রহমানিদের ভয়। তোমরা না আমাকে একটা প্যাচে ফেলে দাও। তোমার মনে আছে তোমাদের চ্যানেলে প্রথমবার যখন বেরিয়েছিল, তারপর আমি দিন গুনে এবং প্রত্যেকবার বলি যে কতবার ওনাকে চ্যালেঞ্জ করেছি। আজকে 80তম বার আবার বাংলার মুখ্যমন্ত্রীকে আমি চ্যালেঞ্জ জানাচ্ছি, হয় আপনি অথবা আপনার দলের প্রশাসনের কেউ বলুক, এই 80তম বারই চ্যালেঞ্জ করেছি যে এই জসিমউদ্দিন রহমানের সঙ্গে আমাদের সম্পর্ক নেই, উনি একটা সন্ত্রাসবাদী, উনি কি বলছেন তাদের সম্পর্ক নেই, আমরা ভারতবর্ষের সঙ্গে আছি। অথবা আমরা ধরে নেব আপনি সন্ত্রাসবাদী জিহাদিদের সঙ্গে আছেন। পাকিস্তানের সেন্ট্রাল ইসলামাবাদের এমপি আপনার নাম করে টিভি চ্যানেলে বলে, সেগুলো আমরা দেখিয়েছি যে বাংলা ভারতবর্ষে আমাদের আমি একটু আপনাকে থামাতে বাধ্য হচ্ছি, তার কারণ এই মুহূর্তে বারাসতে আমাদের প্রতিনিধি, যে মর্মান্তিক ঘটনাটা ঘটেছে সেখানে বারাসতে আমাদের প্রতিনিধি মেঘা পৌঁছেছে এবং যিনি মারা গেছেন, অত্যন্ত লজ্জার ঘটনা। মানে এটাও সরকার পড়ে যাওয়ার জন্য যথেষ্ট। একজন রোগী, সে চিকিৎসার জন্য গেছিলেন, তিনি মারা গেছেন, তার মৃতদেহের চোখ পাওয়া যাচ্ছে না। কেয়াদি এই মুহূর্তে রয়েছেন। দিদি কি হয়েছিল একটু যদি বলেন। আমার দাস, আমার স্বামী ঘোষ। দিদি শুনতে পাচ্ছেন? আমি ময়ূক রঞ্জন ঘোষ বলছি স্টুডিও থেকে। আমরা সমব্যথী আপনার ঘটনার সাথে। কি হয়েছিল দিদি? এভাবে মুখ্যমন্ত্রীকে বিক্ষোভ দেখালেন কেন? হ্যাঁ বলুন। আমরা তো কোনো বিক্ষোভ দেখাইনি, আমি তো এখানে ছিলামই না, আমাদের বাড়ির ফ্যামিলির লোক ছিল। আমি তো 18 দিনের একটা সিজারিয়ান মা, বাড়িতে বসেছিলাম, আমি কিছু জানি না এখন কি হয়েছে না হয়েছে। আপনার 18 দিন, মানে আপনি 18 দিনের এই মুহূর্তে, মানে আপনার বাচ্চা 18 দিন হয়েছে? আমি সিজার হয়েছে আমার এই 18 দিন বাচ্চার। হ্যাঁ বাচ্চার 18 দিন এই সিজার আমি। আর স্বামীর কি হয়েছিল? মানে এভাবে চোখ খুবলে নেওয়ার? ওখান থেকে বলছে ইঁদুরে নিয়েছে। আমরা তো কিছুই জানি না যে ওখানে কি হয়েছে না হয়েছে, সেগুলো আমরা বাইরে থেকে এসে দেখছি যে ওকে বাইরে যখন নিয়ে আসা হচ্ছে ওর একটা চোখ নেই। তখন কি করব আমরা? ওখানে সবাই মিলে বিক্ষোভ জানালো। কি হয়েছিল? পথ দুর্ঘটনা হয়েছিল দিদি? ওখান থেকে বলছে যে ইঁদুরে নিয়েছে। এটা কোনো লজিক্যাল কথা, এটা কোনো লজিকের কথাবার্তা আমার তো মনে হচ্ছে না যে ওই রুম থেকে ইঁদুরে নিয়ে যেতে পারে। এটা কি বারাসত মেডিকেল কলেজের ভেতরেই? হাসপাতাল কর্তৃপক্ষকে আপনারা বলেননি? তখন হাসপাতাল কর্তৃপক্ষ কি বলল?
ওখান থেকে ওটাই বলা হলো যে ওটা ইঁদুরে নিয়ে নিয়েছে, আর কিছুই বলা হয়নি। তারপর এখান থেকে আমাদের তরফ থেকে সবাই বলা হলো যে কি হয়েছে না হয়েছে তদন্ত করা উচিত, তারপরেই তো সবকিছু ব্যবস্থা হলো। দিদি, আমি আপনাকে খুব বেশি আটকে রাখতে চাই না, আপনার সঙ্গে যারা রয়েছেন তাদেরও যদি একটু বক্তব্য আমি শোনাতে পারি, যদি আপনি আপনার হেডফোনটা একটু বাকিদের দিয়ে একটু বক্তব্য শোনাতে চাই, কারণ আমি জানতে চাই যে এটা কি এমন হলো। আপনারা কাজীপাড়ার অঞ্চলের মানুষজন যদি একটু কথা বলেন, খুব মর্মান্তিক ঘটনা। ঠিক আছে, একদম। সবাইকে দিয়ে একটু কথা বলাতে বলছে যে ও সবাই কি বলতে চায়। মেঘা, তুমি বলো। মেঘা বাকি যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলো, এটা মারাত্মক মর্মান্তিক ঘটনা। একেবারে মধ্যে আমি একটু সেই ছবিটা এই মুহূর্তে দেখাবো। এখানে যারা প্রতিবেশীরা রয়েছেন তারা আজকে প্রত্যেকে এক জায়গায় হয়েছেন। অত্যন্ত অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা। আমি একটু আপনার কাছে যাব। আপনি বলছিলেন যে বারাসাত হসপিটালে ছিল, কি দেখলেন আপনারা? মানে এটা তো অত্যন্ত মর্মান্তিক ঘটনা এবং মুখ্যমন্ত্রীর কাছে আজকে আপনারা গিয়েছিলেন, মুখ্যমন্ত্রী কি বললেন? মুখ্যমন্ত্রী যে ডিসিশনটা দিয়েছে যে 10,000 পেনশন মা বা শাশুড়ি যেটা পাবে সবাই ওই পক্ষেই পাবে, 3 জনা, এইভাবে একটা আলোচনা হয়েছে ওখানে। আর বউকে একটা দেওয়া হবে, চাকরি দেওয়া হবে। পুলিশের তরফ থেকে এখনো যোগাযোগ করা হয়েছে? সেটা আমি এখন পুলিশের তরফ থেকে আমি সেটা শুনিনি। মেঘা, তুমি জিজ্ঞেস করো হাসপাতালে কি হয়েছিল, মানে এভাবে চোখ চুরি হয়ে যাচ্ছে, এটা তো মারাত্মক বিষয়। হাসপাতালে কি হয়েছিল? এইভাবে চোখ চুরি তো হতে পারে না। হতে পারে না, সেইটাই তো বলা হচ্ছে যে চুরিটা হলো কি করে। ওরা বলছে ইঁদুরি নিয়ে গেছে, এটা তো হতে পারে না। দেখুন, আপনারা পশ্চিমবঙ্গে অনেক চুরি দেখেছেন, বালি চুরি দেখেছেন, কয়লা চুরি দেখেছেন, কিন্তু চোখ চুরি, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ চুরি, এটা তো একটা অস্বাভাবিক বিষয় দাদা। এটা তো বুঝছি তো। দাদা, আমি একটু আপনার কাছে যাব। আপনারা প্রত্যেকে সকলে রয়েছেন, কোথাও গিয়ে মনে হচ্ছে না এটা একটা অস্বাভাবিক বিষয়? আমরা পশ্চিমবাংলায় অনেক চুরি দেখেছি, এটা অঙ্গ প্রত্যঙ্গ চুরি। কি বলছে একটা মানুষের চোখ চুরি? না, এটা তো একটা অস্বাভাবিক বিষয়। চোখটা চুরিটা হলো, চোখ চুরি হলো নাকি ইঁদুরে নিয়ে চলে গেল, সেটা তো সম্ভব। ইঁদুরে নিয়ে চলে যাওয়া, ইঁদুরে যদি চোখটা চুরি করে নেয়, সব জায়গাটা তো খুচর নেখার জন্য একটা দাগ থাকবে, এমন তো কিছু তো দেখা যায়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন? তদন্ত হবে আদতে? হ্যাঁ, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছে তো তদন্ত নিশ্চয়ই হবে। উনি তো আশ্বাস দিয়েছে তদন্ত হবে। আমাদের বাসাতে ডিএমকে বলেছে, আপনারা আশা রাখছেন? আশা রাখছি ওনার কাছে যে তদন্ত হবে। বেশ, আপনার সঙ্গে আমি একটু কথা বলবো। কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বিশ্বাস ভরসা রাখছেন? কারণ চোখ চুরি কি হতে পারে? ইঁদুরে কি চোখ আদতে নিয়ে যেতে পারে না? এর জন্য একটা বিচার চাই, এর জন্য বিচার চাই। বেশ, আমি একটু কথা বলবো। কালকে 6:30 অ্যাক্সিডেন্ট হলো, দুটো চোখ পুরো আমরা প্রমাণ দিয়েছি সেটা মিডিয়াকে। দুটো চোখ রয়েছে আমার ভাই। কালকে আমরা আমাদের কাগজপত্র ঠিক ছিল না, আমরা বডি বের করতে পারি। আজকে সকাল থেকে আমাদের লোক উপস্থিত, আজকে বলছে কি না যখন বডি আমাদের দিয়েছে দেখে ওনার একটা চোখ নেই, আমরা চোখটা দেখতে পাচ্ছি, ভিতরে কিছু নেই। সেটা কি করে সম্ভব? ভিতরে কি? আপনি কে হন? আপনি আমাদের ভাই দিদি হয়। আপনার সঙ্গে আমাদের ডেপুটি এডিটর ময়ূক রঞ্জন ঘোষ একটু কথা বলবে, আপনি যদি একটু কথা বলেন। দিদি নমস্কার। দিদি নমস্কার, আমি আপনার প্রতিক্রিয়া শুনছিলাম। দিদি, বারাসাত হাসপাতালে কি এটা আকসার হয় না? এটাই এই প্রথম হলো? এখানে কি হচ্ছে এগুলো? বলুন দিদি, বলুন দিদি, আপনাদের সাথে আমরা সমব্যথী। হসপিটালে, হ্যাঁ, বারাসাত হাসপাতালে কি এটা মাঝে মধ্যেই হয় এরকম ঘটনা, না প্রথম হলো? কালকে আমার ভাই সকাল 6:30। বলুন সবটা বলুন। না, আমাদের সাথে এরকম প্রথমই হলো, আগে আমি শুনিনি এরকম কোনো ঘটনা, এই প্রথম হলো। হ্যাঁ, আমার ভাই যখন কালকে সকাল 6:30 আমার ভাই যখন অ্যাক্সিডেন্টটা হয়, আমরা আমাদের পাশে আমার এক দাদা দেখে আমরা সবাই মিলে হসপিটালে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর আমার ভাই দুটো চোখ রয়েছে। তখন আমরা হসপিটালে নিয়ে যেতে পুরো এমার্জেন্সির সামনে আমার ভাই এক্সপায়ার হয়ে যায়। আমরা তখন বাড়িতে পুরো দেখে এসেছি, ছবি আছে আমাদের কাছে, প্রমাণ আছে যে আমার ভাইয়ের দুটো চোখই রয়েছে। কালকে আমরা কাগজপত্রের ঝামেলার জন্য আমরা ওই বডি নিতে পারিনি। সেই বডি আজকে যখন সকাল থেকে মর্গে আমাদের লোক বসে আছে, ওরা আমাদের কাছে একবার পারমিশন নিয়েছে যে আমি চোখটা নেব।
একবার পারমিশন নিয়েছে, বলছে ইঁদুরে খেয়েছে, ইঁদুরে বরফ, আমার দাদা গিয়ে নিজে বরফ করে এসছে কালকে, তাহলে বরফের মধ্যে ইঁদুর ঢুকবে? হ্যাঁ, ব্যবসা চলছে, ব্যবসা। চোখ খুবলালে তো রক্তারক্তি হয়, এই চোখ তো বলছেন আপনারা একদম সুন্দর করে বের করে নিয়েছে। হ্যাঁ, পুরো বের করে নিয়েছে, পুরো প্রমাণ দেখলেই বুঝতে পারবো, আমাদের কাছে ফটো পর্যন্ত আছে, দুটোরই ফটো আমরা দেখাতে পারবো। তা ওখানকার প্রশাসন কি বলছে, ডাক্তার কি বলছে? এটা কি মানে এরকম একটা চোখ খুলে দিয়ে চলে গেল, এটা কি ক্যাজুয়াল ঘটনা নাকি? এটা কি সাধারণ ঘটনা তো নয়। ইনকোয়ারি হবে, এটা না, ওরা বলছে তো ইনকোয়ারি হবে, দেখি। হ্যাঁ, কালকে 12:30টার সময় বলেছে আমাদের হাতে বডি হ্যান্ড ওভার করবে। ইনকোয়ারি হবে, তারপরে আমাদের হাতে বডি হ্যান্ড ওভার করবে। আর বডির যাতে কিছু নাই সেই দায়িত্ব ওনারা নিয়েছেন, সিএম বলে গেছেন আমাদেরকে, মমতা ব্যানার্জি নিজে বলে গেছেন। চাকরিও দেবেন বলেছেন আপনারা। মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির সামনে তো দাঁড়িয়ে পড়লেন দেখলাম। আজকে আমরা এত বড় একটা ঘটনা, হ্যাঁ আমরা দাঁড়িয়ে পড়েছি তো। মমতা বন্দ্যোপাধ্যায় কি বারাসাত হাসপাতাল চালাচ্ছেন? মমতা বন্দ্যোপাধ্যায় তো মুখ্যমন্ত্রী, অনেক বড় ব্যাপার। হয়ে গেছে, কেন এরকম ঘটনা ঘটবে? হ্যাঁ, উনি আশ্বাস দিয়েছেন আমাদের, দিদি আমাদের আশ্বাস দিয়েছেন, দিদির উপরে আমরা ভরসা করছি, দিদি দেখি ব্যাপারটা কি করে আমাদের জন্য। ঠিক, দিদির উপর আমরা ভরসা করছি। আমি আর কথা বলতে পারছি না। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আসলে প্রবলেমটা আমি বাংলার মানুষকে, আমার দর্শকদেরকে বলছি, আমার সময় একেবারে শেষ, কিন্তু প্রবলেমটা কি জানেন তো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন কি জিনিস রেখে উনি এবার সরকার থেকে যাবেন। স্বাস্থ্য দপ্তর ভয়ঙ্কর। বিজেপি যদি এই মুহূর্তে দেখে, বিজেপির নেতৃত্ব দেখে, বিজেপি যদি এই মুহূর্তেও ক্ষমতায় আসে, এই স্বাস্থ্য দপ্তরের যে অবস্থা করে রেখে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, 100 বছর লাগবে বিজেপির যে কোনো স্বাস্থ্যমন্ত্রীর এখান থেকে এই দালাল চক্র বের করতে। পুলিশ সিস্টেমটাকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দলদাসের মতন ব্যবহার করছেন বলে বিরোধীরা বলছে। শুভেন্দু অধিকারীও কালকে এই মুহূর্তে রাত 8টায় যদি উনি পুলিশ মন্ত্রী হন, মাথার ঘাম পায়ে পড়বে। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে এবার সরকার থেকে চলে যাওয়ার যে ধারণা তৈরি হচ্ছে, সেটা তিনি ধারণা তৈরি করাচ্ছেন না। তিনি বুঝতে পারছেন যে আমি তছনছ করে রেখে এবার বাংলা থেকে নিজের রাজনৈতিক বিদায় নেব, হয়তো সর্বভারতীয় স্তরে যাব আবার বিরোধী দলনেত্রী হিসেবে। একটা ছোট্ট বিরতি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH